অফিস থেকে বের হতেই ফোনটা বেজে উঠল। এই সময় আবার কে? আমি ফোনটা বের করেই দেখি রিয়ার ফোন। স্ক্রিনে রিয়ার নাম ভেসে উঠতেই আমার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মেয়েটা প্রতিদিনই ফোন করবে আর একটাই কথা বলবে, তোকে কিন্তু আসতেই হবে। রিয়ার সাথে আমার পরিচয় ফেসবুকে। মেয়েটা বেশ মিশুকে, তা না হলে আমার মতো একজনের সাথে অবশ্য বন্ধু হতো না। কথা কম বলাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই হ্যাঁ হুমতেই সীমাবদ্ধ। রিয়ার সাথে আমার কিছুদিনের মধ্যেই বেশ জমে গেল। আসলে বন্ধুত্ব আর কি, একেবারে আপনি থেকে তুইতে যেতে লেগেছে মাত্র 2-3 দিন। এরপর কেটে গেল প্রায় 2-3 বছর, কিন্তু রিয়া আর আমার বন্ধুত্বর সেই আগের মতোই রয়ে গেছে। তবে এখন আরও গাঢ় হয়েছে। আমি রিয়ার ফোনটা ধরে ওকে কিছু বলতে না দিয়েই বললাম, তোকে কিন্তু আসতেই হবে। আমার কথাটা শুনে রিয়া একগাল হেসে বলল, ব্যাঙ আছিস? না, আমার যে মনে আছে এটা মনে করিয়ে দিচ্ছি। মনে থাকলে আমার ফোন দিতে হতো না, তুই দিচ্ছিস। আর কি বার মনে আছে তো? মনে থাকবে না কেন? আজ তো সোমবার। হুম, তো কি কথা ছিল? রিয়ার কথায় আমি আর কিছু বলতে পারলাম না। আসলে আজকে যাওয়ার কথা ছিল, ভুলে গিয়েছিলাম। আমি রিয়াকে বললাম, কাল সকালের বাসে আসছি, শিওর। ভুলে যাবি না তো? একদম না, কিন্তু বাসা তো চিনি না। আচ্ছা, আমি কাউন্টারে লোক পাঠিয়ে দেব। আচ্ছা। ভালোভাবে আছিস, বাই। বাই। আর মাত্র একদিন পর রিয়ার বিয়ে। প্রায় 2-3 মাস আগে থেকে বলেছে আমাকে, ওর বিয়েতে আমাকে যেতেই হবে। প্রথম দিকে যেতে না চাইলেও মেয়েটার জড়াজড়িতে আর না করতে পারিনি। আমি আর দেরি না করেই কাউন্টারের দিকে গেলাম। টিকিটটা কেটেই বাসায় যাব। বাস জার্নি আমার কোনো কালেই ভালো লাগতো না, আজও তার ব্যতিক্রম নয়। বাস থেকে নামতেই মাথাটা বেশ ধরল। আশেপাশে এত মানুষের ভিড়ে আমার খোঁজে আসা লোকটি কেমন করে চিনব আমি? আমি আর কিছু না ভেবে একটু এগিয়ে গিয়ে একটা বেঞ্চে বসতেই কেউ একজন বলল, আপনি রনি বাবু না? আমি পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে। আরে, এটা তো মেয়ে না, এত সুন্দর মেয়ে হয় কিভাবে? এটা নিশ্চয়ই কোনো পরীর দেশ থেকে এসেছে। আপনি রনি বাবু না? মেয়েটার কথায় আমার ঘোর কাটল। আমি কোনো মতে মাথা নাড়িয়ে বললাম, আমি রনি বাবু। আরে, আপনি ফেসবুকে রনি বাবু তো? আরে, ফেসবুকের রনি বাবু মানে? ওই যে গল্প লেখেন, লেখক মিস্টার রনি বাবু। গল্প লিখি, তবে লেখক নয়। সে যাই হোক, আপনার গল্প পড়তে আমার অনেক ভালো লাগে। বলতে গেলে আমি আপনার ফ্যান হয়ে গেছি। মেয়েটার কথায় আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কিন্তু আমার যে এত বড়, এত সুন্দরী একটা ফ্যান আছে, এটা আমি এখানে না আসলে জানতেই পারতাম না। কিন্তু রিয়া যে বলল একজনকে পাঠিয়েছে, সে কই? এইভাবে বসে থাকতে তো আর ভালো লাগছে না। মেয়েটা হয়তো আমার মনের কথা বুঝে গেল। আমি কিছু বলার আগেই মেয়েটা বলল, কোনো সমস্যা? আসলে এখানে আমি একটা ফ্রেন্ডের বাসায় এসেছি। একজন আসার কথা ছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। সে আসেনি, তাই তো? সেটাই তো মনে হচ্ছে। ফোনটাও বন্ধ হয়ে গেছে। আমি এখানকার স্থানীয়, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। মেয়েটার কথায় আমি ওর দিকে তাকালাম। দেখে মনে হচ্ছে বেশ ভালোই। মনে আবার অন্য মতলব নেই তো? ধরেন আমাকে নিয়ে গেল আর যা কিছু আছে সব রেখে দিল। তবে এ সময় এই মেয়েটা ছাড়া অন্য কোনো উপায় দেখছি না। আমি মেয়েটাকে কিছু বলার আগেই মেয়েটা বলল, আপনি বলুন কোথায় যাবেন? আমি রিয়া। আর ওর বাবার নাম বলতেই মেয়েটা বলল, আরে, এটা তো আমাদের বাসার পাশেই। বিয়ে বাড়ি যাচ্ছেন তো? মেয়েটার কথায় একটু স্বস্তি পেলাম। তার মানে মেয়েটা সব কিছু চেনা, নইলে বিয়ে বাড়ি যাব এটা জানলো কিভাবে? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, বিয়ে বাড়ি। চলুন তাহলে, তবে একটা শর্ত আছে। কি সত্য?
আমার নাম দিয়ে একটা গল্প লিখতে হবে। মেয়েটার কথায় আমি মুচকি হেসে বললাম, আচ্ছা লিখব, এবার চলুন। আর একটা শর্ত। আবার কি? আপনাকে রিকোয়েস্ট দিয়েছিলাম কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেননি। বুঝতে পেরেছি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, এবার চলুন। চলুন। রিক্সাটা মনে হচ্ছে বেশ চাপা, মেয়েটার সাথে প্রায় গা লেগে যাচ্ছে। শুনেছি সুন্দরী মেয়েদের অহংকার একটু বেশিই থাকে, কিন্তু এই মেয়েটার মধ্যে এতটুকু পরিমাণ অহংকার দেখিনি। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আপনার নামটা তো জানা হলো না? সাথী, সবাই এই নামেই ডাকে। বাহ, নামটা তো অনেক সুন্দর। তারপর দুজনে গল্প করতে করতে কোনো মতে বাসায় পৌঁছে গেলাম। রিক্সাটা এসে একটা বাসার সামনে থামলো। চারিদিকের অবস্থা দেখেই মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। চারিদিকের অবস্থা দেখে মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি। আরও বুঝতে বাকি রইল না যে এটা রিয়াদের বাসা। আমি রিক্সা থেকে নামতেই সাথী বলল, আসুন আমার সাথে। আমি ওর পেছন পেছন ভিতরে ঢুকেই দেখি রিয়া মেহেন্দি হাতে বসে আছে, আর ওকে ঘিরে বসে আছে আরও কয়েকটা মেয়ে। আমি সাথীর সাথে রিয়ার কাছে যেতেই সাথী বলল, আপু, এই নাও তোমার ফেসবুক ফ্রেন্ড। কথাটি বলেই রিয়া মুচকি হেসে ভিতরের রুমে চলে গেল। এটা কি হলো? কিছুই বুঝলাম না। আমার এই অবস্থা দেখে রিয়া আমাকে বলল, আগে চল ফ্রেশ হবি, পরে সব বলছি। রিয়ার কথায় আমি আর কিছু বললাম না, তবে এতটুকু বুঝলাম যে রিয়া ওকেই পাঠিয়েছিল আমাকে আনার জন্য। মেয়েটা সুন্দরী হলেও ফাজিল আছে। জার্নি করে বেশ ক্লান্ত ছিলাম, তাই ফ্রেশ হয়ে রিয়ার বাবা মায়ের সাথে দেখা করে একটু ঘুমাচ্ছিলাম। ঘুমটা রিয়ার ডাকে ভাঙলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি আড়মোড়া ভেঙে উঠতেই রিয়া বলল, যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। আচ্ছা তুই আগে বল, ওই মেয়েটা কে? আমার চাচাতো বোন। তোর গল্পের সাথে তোকেও বেশ পছন্দ করে। যেদিন বলেছিলাম তুই আসবি, সেই দিন খুশিতে পাক্কা 2 ঘন্টা নেচেছিল। এখন যা ফ্রেশ হয়ে আয়। রিয়ার কথাই উঠে দাঁড়ালাম। আমার গল্পের যে এত সুন্দরী ফ্রেন্ড থাকতে পারে এটা বুঝতে পারিনি। তবে ফাজিল মেয়েটাকে আমারও বেশ ভালো লেগেছে। আপনার চা। বেলকুনিতে বসেছিলাম, তখন কেউ কথাটি বলল। আমি পেছনে তাকিয়ে দেখি সাথী দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ, আমার দিকে এগিয়ে বলল। নিন চা খান, ভালো লাগবে। আমি সাথীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে একটু চুমুক দিলাম। বাহ, বেশ ভালো চা বানাতে পারে তো দেখছি মেয়েটা। মেয়েটার মতো ওর হাতের চাটাও বেশ মিষ্টি। আমি আমি মেয়েটার দিকে তাকিয়ে যখনই কিছু বলতে যাব তখনই মেয়েটা বলল, বসতে বলবেন না? জি বসুন। আপনি মিথ্যেটা না বললেও পারতেন। কোন মিথ্যেটা? রিয়া আমাকে আনার জন্য আপনাকে পাঠিয়েছিল। না, আমি জোর করে গিয়েছিলাম। কেন? আমার কথায় সাথী এবার চট করে কিছু বলল না, কিছুক্ষণ চুপ থেকে বলল, সব প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন না। কথাটা বলেই সাথী চলে গেল। মেয়েটাকে যতটা ছোট ভেবেছিলাম ঠিক ততটা ছোট নয়। আজ রিয়ার বিয়ে, তাই সবাই যার যার কাজে ব্যস্ত। বিয়ে বাড়ি বলে কথা, তবে আমার কোনো ব্যস্ততা নেই। নতুন জায়গায় এখনো কোথাও যাওয়া হয়নি, অন্তত একটু ঘুরে তো দেখা যায়। আমি রিয়ার সাথে দেখা করে যখনই বের হতে যাব তখনই রিয়া পেছন থেকে ডাক দিল। আমি ওর কাছে যেতেই বলল, একা একা কোথায় যাবি? হারিয়ে যেতে পারিস। তুই বরং সাথীকে সাথে নিয়ে যা। রিয়ার কথায় আমি সাথীর দিকে তাকালাম। মেয়েটা চুপটি করে রিয়ার পাশে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিছু বোঝে না। আমি রিয়াকে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আমি এতটা পিচ্ছি নই যে হারিয়ে যাব। তারপর দুজনে বেরিয়ে গেলাম। আচ্ছা, আপনার কেমন মেয়ে পছন্দ? সাথে সাথে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসে বসেছি, তখন মেয়েটি কথাটি বলল। আমি সাথের দিকে তাকিয়ে বললাম, তোমার মতো। মানে? না, আসলে আমার এমন মেয়ে পছন্দ যার চোখগুলো হবে টানা টানা, মুখটা অনেকটা মায়াবী ভাব থাকবে,
কালো শাড়িতে বেশ মানাবে, আর নাকটা অবশ্যই বোচা হবে না। আমার কথায় সাথী যে ওর নাকে হাত দিল, এটা আমার চোখ এড়ালো না। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা চলুন তাহলে যাওয়া যাক। চলুন। বাড়িটা প্রায় লোকজনে ভরে গেছে, বরযাত্রীরও প্রায় এসে গেছে। সবাই খাওয়াতে ব্যস্ত, সবাই কাজ করছে, আর আমি দাঁড়িয়ে আছি। কেমন দেখায় না? তাই আমিও একটু কাজে হাত লাগাচ্ছিলাম। তবে সেটা রিয়ার ভাইয়ের চোখ এড়ালো না। আমাকে কোনো মতেই এসব করতে দেবে না। আমাকে নিয়ে একদম চেয়ারে বসিয়ে বলল, এখানে বসে বসে চুপচাপ সব কিছু দেখবে, এটাই তোমার কাজ। রিয়ার ভাইয়ের কথায় আমিও চুপচাপ বসে রইলাম। আসলে উনি আমাকে বেশ ভালোবাসে। রিয়া, কিছু বলবি? একটু এদিকে আয় তো। আমার কথায় রুমের সবাই আমার দিকে কেমন করে যেন তাকালো। আরে কি এমন করলাম, এভাবে তাকানোর কি আছে? রিয়া আমার কাছে এসে বলল, কি হয়েছে? হাতটা কেটে গেছে। কথাটি বলেই আমি চেপে রাখা হাতটি ওর দিকে বাড়িয়ে দিলাম। সেই আগের মতোই রক্ত পড়ছে। আমার রক্ত পড়া দেখে রিয়া কেমন যেন অস্থির হয়ে পড়ল। আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, এটা কিভাবে হলো? দাঁড়া, আমি আসছি। কথাটি বলেই রিয়া ফোন করে কাকে যেন আসতে বলল। এদিকে রক্ত পড়েই যাচ্ছে। ওর কাছে এসেছি ব্যান্ডেজ থাকলে ব্যান্ডেজ করে দিতে, আর উনি কাকে না কাকে ফোন দিল। কি হয়েছে আপু? সাথীর কথায় আমি ওর দিকে তাকালাম। তার মানে রিয়া কি সাথীকেই ফোন দিয়েছিল? আমি কিছু বোঝার আগেই রিয়া বলল, দেখ, হাতটা কেটে একদম কি অবস্থা। কই দেখি। কথাটি বলেই সাথী আমার হাত ধরে ওর হাতে নিল। মেয়েটি কি বুঝলো কিছুই বুঝলাম না। আমাকে টেনে নিয়ে ভেতরের একটা রুমে নিয়ে গেল। দেওয়ালে ওর ছবি থাকায় আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ওর রুম। আমাকে বসিয়ে কাটা জায়গায় স্যাভলন লাগিয়ে দিতে দিতে বলল, কিভাবে কাটলো? বসেই ছিলাম, পাশে দেখি লেবু, সাথে চাকুও। সেটা কাটতে গিয়েই হাতটা কেটে গেল। আপনাকে কি লেবু কাটার দায়িত্ব দেওয়া হয়েছে? আসলে চুপ। সাথীর কথায় আমি আর কিছু বললাম না। মেয়েটার দিকে তাকিয়ে দেখি ওর চোখে জল। সাথী কাঁদছে। এতক্ষণে মেয়েটা ব্যান্ডেজ করে ফেলেছে প্রায়। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কাঁদছেন কেন? বুঝবেন না। উফ, আসতে ব্যথা লাগছে। লাগুক, আরো ব্যথা লাগুক। আসছে আমার লেবু কাটা বলা রে। যেটা পায় না সেটা করতে যান কেন, হ্যাঁ? আমি অন্য হাত দিয়ে সাথীর চোখের জল মুছে দিতেই সাথী উঠে দাঁড়িয়ে বলল, আপনি একটু বসুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। উফ, এখন একটু ভালো লাগছে। কি জন্য যে লেবুটা কাটতে গিয়েছিলাম। আমার নাকটা কি বোচা? সাথীর কথায় আমি ওর দিকে তাকালাম। কালো শাড়িতে বেশ সুন্দর লাগছে মেয়েটাকে। মেয়েটা আমাকে বসিয়ে রেখে তাহলে এই শাড়ি পরতে গিয়েছিল? ও কি তখনকার কথা মনে রেখেছে? আমি সাথীর সামনে গিয়ে বললাম, একটু বোচা। আমার কথায় সাথীর মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। আমি এবার সাথীর নাকটা ধরে বললাম, আমি বোচা নাকওয়ালা মেয়েকেই ভালো লাগে। আমার বোচা নাকওয়ালা মেয়েকেই ভালো লাগে। সত্যি? সত্যি। আমার কথায় সাথী আমাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল। আরে করে কি? তবে একটু পর মেয়েটা বুঝতে পেরে দৌড়ে পালালো। পাগলি মেয়ে। পরের দিন রিয়ার বিয়েটা হয়ে গেল। গতকাল রাতে যখন আমি অপেক্ষায় ছিলাম রিয়ার কান্নার ভিডিওটা করার জন্য, কিন্তু রিয়া আমার প্ল্যানে জল ঢেলে দিয়ে আমার কাছে এসে মুচকি হেসে বলল, আমি না থাকলেও তুই এখানে আদরেই থাকবি। মেয়েটা তোকে একটু বেশি ভালোবাসে রে। থাক, কাল দেখা হচ্ছে। রিয়া তখন চলে যাচ্ছিল। তখন ওর চোখের কোণে জমে থাকা জলটুকু আমি ভিডিও করতে পারিনি। কেমন যেন নিজের চোখটাই ভিজে উঠল। সকালে ঘুমটা ভাঙলো সাথীর ডাকে। সকাল সকাল মেয়েটার মিষ্টি মুখ দেখে আমার মনটাও বেশ ভালো হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে এসে বসতেই সাথী আমার পাশে এসে বলল, দেখি হা করো। এভাবে আর কতদিন খাইয়ে দেবে? হাতটা সেরে উঠুক আগে। কাল রাতেও তো খাইয়ে দিলে।
কেন? আমার হাতে খেতে ইচ্ছে করছে না? তোমার হাতে খাওয়ার জন্য আমি দু হাতই কাটতে রাজি আছি। হাত কাটতে হবে না, তুমি চাইলে এমনিতেই খেতে পারবে। তুমি আমার খাইয়ে দেওয়া বউ হবে? আমি তোমার সব দায়িত্ব নিয়ে তোমার বউ হব। আপনি থেকে কখন যে তুমিতে নেমে গেছি খেয়ালই করিনি। ভালোবাসো? না। সত্যি? সাথে আবার কিছু না বলে আমার কপালে একটা চুমু এঁকে দিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। আমি আস্তে করে বললাম, বোচা না কলা মেয়েটাই আমার পছন্দ। এই রনি, জি ভাইয়া। রিয়া বলছিল তোমার নাকি গাড়িতে উঠলে সমস্যা হয়। হ্যাঁ, একটু হয়। এই নাও বাইকের চাবি, তাহলে তুমি বাইক নিয়ে যাও। বাহ, ভালোই হলো। আগের গাড়িগুলো প্রায় চলে গেছে। আমি ভাইয়ার হাত থেকে চাবিটা নিতেই ভাইয়া গিয়ে অন্য গাড়িতে উঠল। আমাকে নেবে? বাইকে উঠতেই সাথী আমার সামনে এসে কথাটি বলল। আমি সাথীর দিকে তাকাতেই চোখটা আটকে গেল। সাজলে মেয়েটাকে এত সুন্দর লাগে। আমি সাথীকে বললাম, বোচানাকের মেয়েগুলোকে আমি বাইকে ওঠাই না। কি বললে? না না, কিছু না। আমার বউ তো আমার বাইকে উঠবে। আমার কথায় সাথী মুচকি হেসে বাইকে চড়ে বসলো। আমাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরলো। রিয়ার সাথে দেখা করে বের হতেই দেখি সবাই প্রায় খাওয়ার জন্য বসে গেছে। এই কাটা হাতে কিভাবে খাবো সেটাই ভাবছি। এখানে তো আর সাথী খাইয়ে দেবে না। এসব ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল। আমি ফোন বের করে দেখি রিয়ার ফোন। ও আবার এখন কেন ফোন দেয়? রুম থেকে বের হলেই তো আমাকে পেয়ে যাবে। আমি ফোনটা ধরতেই রিয়া বলল, ভেতরে এত আসছি। এই মেয়েটা এখন আবার কি বলবে? আমি আর দেরি না করে রিয়ার রুমে চলে গেলাম। আমি রুমে ঢুকতেই ও সবাইকে বের করে দিল। কি এমন কথা বলবে যে এদের সামনে বলা যাবে না? আমি রিয়ার দিকে তাকাতেই রিয়া বলল। বস এখানে। আমি বসতেই রিয়া প্লেট এনে বলল, হাঁ কর। তুই খাইয়ে দিবি? আগেই জানতাম তুই হাত দিয়ে খেতে পারবি না, তাই সব কিছু আগে এনে রেখেছিলাম। রিয়ার কথায় আমি আর কিছু বলতে পারলাম না। কেমন যেন চোখটা ভিজে উঠল। রিয়া আমার চোখটা মুছে দিয়ে বলল, নে হাঁ কর। সবার এত ভালোবাসা খুব মিস করব। আর কোনোদিন হয়তো এরকম দিন আসবে না, হয়তো আর পাবো না। আপু, তুমি এটা কি করলে? বেশ মজা করে খাচ্ছিলাম, তখনই সাথী এসে কথাটি বলল। আমি সাথীর হাতের দিকে তাকিয়ে দেখি মেয়েটা প্লেটে সব কিছু নিয়ে এসেছে, হয়তো আমার জন্য। আমি কিছু বলার আগেই রিয়া বলল, ওর হাতটা তো কাটা, তাই খাইয়ে দিচ্ছি। আমি আছি তো, তোমাকে খাইয়ে দিতে হবে না। তোর কথায় মনে আছে তোর বরকে খাইয়ে দিচ্ছি। বড়ই তো, দেখি সরো তো। রিয়া একটু সরতেই সাথী বলল, তোমাকে কত জায়গায় খুঁজেছি আর তুমি এখানে আয়েশ করে খাচ্ছ। আসলে আমি ভেবেছিলাম বিয়েবাড়িতে তুমি সবার সামনে খাইয়ে দেবে, এটা কেমন দেখায় না? যেমনই দেখাক, আমিই খাওয়াবো তোমাকে। দেখি হা করো তো। সাথীর কথায় আমি রিয়ার দিকে তাকালাম। মেয়েটা মুচকে মুচকে হাসছে। রিয়া আবার আমার কাঁধে হাত রেখে বলল, নে বউ এসেছে, এবার বউয়ের হাতে খা। খাওয়া দাওয়া শেষ করে রিয়াদের মাইক্রোটা আগেই বের হলো। পেছন পেছন অন্য গাড়িগুলো। সাথী সেই আগের মতোই পেছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে ছেড়ে দিলেই আমি দূরে কোথাও হারিয়ে যাব, দূরে কোথাও। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছিলাম, আজই শেষ। কথাটা শোনার পর থেকে সাথীর মুখে হাসি দেখতে পাইনি। আসলে ওকে ছেড়ে যেতে আমারও কষ্ট হচ্ছে। এটা কিভাবে বোঝাই? রিয়ার মনটাও খারাপ, আসতেও দেবে না। তবু ওকে বুঝিয়ে শান্ত করতেই রিয়ার ছোট বোন নিশা এসে বলল, ভাইয়া যাচ্ছেন? সাবধানে যাবেন। এই মেয়েটাকে তো দেখা যায় না। সেই প্রথম দিন দেখেছিলাম। পিচ্ছি মেয়েটা হয়তো বিয়েবাড়িতে ছেলে দেখায় ব্যস্ত ছিল। আমি রিয়াকে সাথীর কথা জিজ্ঞাসা করতেই বলল, যা ছাদে আছে। আমি আর কিছু না বলে ছাদের দিকে গেলাম। সাথী,
আমার কথায় সাথী ঘুরে তাকালো। ওর চোখ দিয়ে এখনো জল পড়ছে। কান্না লুকানোর চেষ্টা করলেও সেটা পারছে না। আমি সাথীর চোখের জল মুছে দিয়ে বললাম, বউটা এমনভাবে কান্না করলে কি আমি যেতে পারি? তাহলে থেকেই যাও, নইলে আমাকে নিয়ে যাও। নিয়ে যাব তো, একেবারে বিয়ে করে নিয়ে যাব। এই চলো না আজকে বিয়ে করি। কি বলো, এভাবে হয় নাকি? তুমি তো ওখানে গিয়ে আমাকে ভুলে যাবে, তাই না? কোনো দিনও না। আমি আবার আসবো তোমার কাছে, সেদিন বিয়ে করেই নিয়ে যাব। আমার কথায় সাথী কিছু না বলে আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মেয়েটার কান্না দেখে আমার চোখটাও ভিজে উঠল। আমিও সাথীকে একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। আমারও যেতে ইচ্ছা করছে না, কোনোভাবেই না, কোনো মতেই না। তারপর কারোর হাততালির শব্দ পেলাম। বাবা, এত ভালোবাসা! তাকিয়ে দেখি সাথীর পরিবারের সবাই। তারপর দুজন দুজনকে ছাড়িয়ে নিলাম। সাথী তো দৌড় দিয়ে নিচে নামতে চেয়েছিল। রিয়া ওর হাতটা ধরে বলল, আর লজ্জা পেতে হবে না, তোমাদের এবার বিয়ে দিয়ে দিব। এই বলেই সবাই হাসতে শুরু করলো। আমি আর সাথী দুজনে নিচে নামলাম। তারপর আমার পরিবারের সবাইকে আসতে বলল। আপাতত বিয়ের তারিখ ঠিক হলো। কিছুদিন যাওয়ার পর নির্দিষ্ট তারিখে বিয়েটা হয়েই গেল। তারপর বউ নিয়ে বাসায় আসলাম। নিজের বাসায় নিজেকে অপরিচিত মনে হচ্ছে। আমার দিকে কারো কোনো খেয়ালই নেই। সারা বন্ধুগুলোও আমাকে ভুলে গেছে। তারপর আমি আমার বন্ধু রোহিতকে ফোন দিলাম, কিন্তু ওই হারামজাদাও ফোনটা রিসিভ করলো না। ওরা এটা বোঝে না যে এই ভাইটা না থাকলে ভাবি পেত না। একটু পরে মনে করতে হবে টি-20 কিভাবে হবে যদি ক্রিকেটার না থাকে। আমি ফোন নিয়ে ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ পরে ভাবিরা ধরে ঘরে ঢুকিয়ে দিল। ঘরে ঢুকে দেখলাম সাথী জড়সড় হয়ে বসে আছে। আমি দরজা লক করে আস্তে আস্তে ওর দিকে অগ্রসর হলাম। খেয়াল করলাম সাথী হাতের মধ্যে নখ দিয়ে নখ ঘষছে। বুঝতে পারলাম না যে ও ভয় করছে নাকি লজ্জা। পাশে বসে এক হাত ঘুমটাটা তুললাম, ওকে দেখতে থাকলাম। সাথী মাথা নিচু করে বসে আছে। সাথী, হুম। আমি কি দেখতে খুবই পচা? না। মিথ্যা, আমি দেখতে পচা। তাই তো আমাকে না দেখে তুমি নিচের দিকে তাকিয়ে আছো। সাথী ওর কাজল কালো চোখ দিয়ে আমার দিকে তাকালো। আমি তো পুরো ক্রাশের উপর দিয়ে যাচ্ছি। এই বুঝি পাগল হয়ে যাব ওর রূপের জাদুতে। একভাবে তাকিয়ে রইলাম। সাথী লজ্জায় মাথা নিচু করে ফেলল। তোমাকে অনেক সুন্দর লাগছে। তার মানে প্রথম দিন সুন্দর লাগছিল না? তা নয়, তবে আজকে অনেকটা বেশি সুন্দর লাগছে। না জানি কখন তোমার রূপের জাদুতে বেহুশ হয়ে যায়। সাথী একবার আমার দিকে তাকিয়ে হেসে দিল। তুমি না আমি কি? অনেক বাজি। কেন, আমি আবার কি করলাম গো মহারানী? কিচ্ছু না। আচ্ছা সাথী, এই রাত নিয়ে তোমার স্বপ্ন কি? আমি তোমার সাথে চাঁদ দেখবো আর গল্প করব। আচ্ছা চলো তাহলে। তবে আমাকে কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। কি? আমি পারবো না তোমার মতন আটার বস্তাকে কোলে নিতে। কি? আমি আটার বস্তা? এই বলে আমার কলার চেপে ধরল আর বলল, এখন বলো যাবে কিনা। যাব। কি কপাল আমার, অবশেষে গুন্ডি মেয়ে আমার বউ হলো। ওই কি বললা? আমি গুন্ডি? দাঁড়াও, তোমার পা ভেঙে দেবো। না না, তুমি গুন্ডি হতে যাবে কেন? তুমি তো আমার কিউট বউ। মনে থাকে যেন। থাকবে। কি আর করার, বউর আদেশ। কোলে করে ছাদে নিয়ে গেলাম। সত্যি আজকের দিনটা আমি কখনো ভুলবো না। আমি কখনো ভাবিনি যে এমন একটা মোমেন্ট আমার জীবনে আসবে। এত রাতে ছাদে বসে প্রিয় মানুষটার কাঁধে মাথা রেখে বসে থাকতে পারবো। সত্যি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তোমার মুখে কি যেন লেগে আছে। কোথায়? এই তো মুছে দিচ্ছি। দাও। এটা কি হলো? আদর হলো? এটা আদর নাকি নির্যাতন? ঠিক মতো নিঃশ্বাস নিতে দিবা না নাকি তুমি? কি করব বলো? গভীর রাতে চাঁদনি আকাশের নিচে আমরা দুজনে, যতদূর চোখ যায় কেউ নেই।
সাথে দুষ্টু বাতাস, তোমার চুলগুলোর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এর মাঝে কিভাবে নিজেকে কন্ট্রোল করি? ঠিক আছে, আমি তোমার বউ। আমাকে আদর করবা না তো কাকে করবা? তবে অন্য কোনো মেয়ের সাথে করতে পারবা না বলে দিলাম। এখন আর কোনো দুষ্টামি করবে না। আচ্ছা, করব না, তবে কোলে মাথা রাখতে পারি? তবে কোনো দুষ্টামি করা যাবে না। আচ্ছা, করব না। আমি সাথীর কোলে মাথা রেখে শুয়ে আছি, আর সাথী আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি আমাকে অনেক ভালোবাসবে তো? বাঁচবো। আমাকে একটুও রাগাবে না তো? একটু। একটুও না? ঠিক আছে। আমাকে কষ্ট দেবে না? না, শুধু ভালোবাসবো। আমাকে প্রত্যেকদিন এতগুলো চকলেট আইসক্রিম দেবে তো? এতগুলো মানে কতগুলো? এতগুলো মানে যতগুলো দোকানে থাকবে ততগুলো। আচ্ছা, দিব। হুম হুম বলে সাথী কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। সাথীও জড়িয়ে ধরল। আমি চোখ বন্ধ করে সাথীর ভালোবাসার সবটুকু উষ্ণতা উপভোগ করতে থাকলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। সাথী, হুম রুমে যাওয়া লাগবে না। হুম তাহলে ছাড়ো। না, আজ সারা রাত তোমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখবো। দেখো পাগলি বউর কথা, এইভাবে থাকলে কালকে সবাই আমাদের কি বলবে? আমি কোনো কথা না বলে সাথীকে কোলে তুলে নিলাম। সাথী আমার গলাটা ধরে একবার আমার চোখে তাকিয়ে আবার চোখ বন্ধ করে আমার বুকের সাথে মিশে গেল। চুপ করে রুমে ঢুকে দরজা লক করে দিলাম। দুজনে একসাথে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ার সাথে সাথেই সাথী আমার বুকের ওপর শুয়ে পড়ল। কি হলো, বালিশ তো আছে? তোমার বুক আমার বালিশ, আর আমি তোমার কোল বালিশ। ঠিক আছে, বলেই সাথীকে জড়িয়ে ধরলাম। হঠাৎ মুখের উপর জল পড়ল মনে হলো। তাকিয়ে দেখলাম সাথী তার ভেজা চুল ঝাড়ছে। ও মাই গড! কি হয়েছে? আমি বাসর রাত করতে পারলাম না। কই, কালকে অনেক মজা করলাম তো। আরে মেন কাজটাই তো করলাম না। সেটা কি স্যার? সেটা আদর ম্যাডাম। তা খায় নাকি মাথায় দেয়? আমি কখনো দেখিনি গো। দেখবা? না গো, থাক, ভয় করে। ভয় পেলে কি হবে, ভয়কে জয় করতে হবে। বলেই সাথীকে টান দিলাম। এই দেখো, সকাল হয়ে গেছে। ভাবছি সাথীর সাথে একটু দুষ্টুমি করব। তখনই দরজায় নক করলো। এই ছাড়ক কি যেন দরজায় নক করছে। আমি শুয়ে পড়লাম, আর সাথী গিয়ে দরজা খুলল। সাথে সাথে এক ঝাঁক ভাবি আর বোনেদের আগমন ঘটল। ও মা, কি সুন্দর লাগছে ভাবিকে। ভাবি আমার দিকে তাকিয়ে, এ মা, কি অবস্থা তোর? বিয়ে করে জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? কেন ভাবি, আমি আবার কি করলাম? যা করেছিস তো করেছিস, তাই বলে সবাইকে দেখাতে হবে? কি হয়েছে, আমাকে একটু খুলে বলবে তো নাকি? কি হয়েছে আয়না দেখলেই বুঝতে পারবি। আমি আয়নায় নিজের মুখ দেখে লজ্জায় কুপোকাত। কি করেছে দুষ্টু বউটা! সারা মুখে লিপস্টিকের দাগ, মনে হচ্ছে সারা রাত মুখে কিস করেছে। আমি কোনো কথা না বলে দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম। এই মেয়ে একদিন হলো না তাই এমন করছে, তাহলে সারা জীবন না জানি কি করবে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলাম সাথী বিছানা গোছাচ্ছে। আমি দরজা লক করে পেছন থেকে সাথীকে জড়িয়ে ধরলাম। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, নাস্তা করতে হবে, তাড়াতাড়ি রেডি হও। হব। তার আগে বলো এমনটা কেন করলে? কেমনটা? এই যে সারা মুখে লিপস্টিক লাগিয়ে দিলে। ওইটা আমি করিনি তো। বলেই ভাবিকে ডাক দিল। ভাবি। হ্যাঁ সাথী, বল। ভাবি আসার কারণে ওকে ছেড়ে দিলাম। ভাবির সাথে সাথীও নিচে চলে গেল নাস্তা করার জন্য। যাওয়ার সময় পেছন থেকে আমাকে চোখ মারল। আমি তো হাঁ হয়ে আছি, এটা বউ নাকি অন্য কিছু। ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি সবাই আমার বউকে ঘিরে খাওয়াচ্ছে। কি ব্যাপার, একটা মানুষকে খাওয়াতে এতগুলো লোক? কিন্তু লাভ কি? মহারানী খাচ্ছে তো খাচ্ছে না, নিচ্ছে তো নিচ্ছে না। এটা তো ভালো কথা না সাথী। গিয়ে বসলাম সাথীর পাশে। বুঝেছি নতুন জায়গায় লজ্জা পাচ্ছ,
গার্লস, আপনারা একটু বাইরে যাবেন প্লিজ। আমার লজ্জাবতী বউটা যে অনেক লজ্জা পাচ্ছে। এমনিতেই বাতাসে উড়ে যাওয়ার মতো শরীর, আর যদি না খেয়ে থাকে তাহলে তো আমি বিধবা হয়ে যাব। বিয়ের একদিন হতে না হতে বউ পাগল হয়ে গেলে? হাসতে হাসতে সবাই অন্য রুমে চলে গেল। সবার সামনে এমনটা না করলে হতো না, না তোমার? কোনটা গো? এত রোমান্টিক কেন তুমি? এই, সত্যি কথা বলো তো, কয়টা প্রেম করেছো? 2টা। কার কার সাথে? প্রথম প্রেম করেছি কোলবালিশের সাথে, আর দ্বিতীয়টা তোমার সাথে। মানতে হবে তুমি পাথরের বুকেও ভালোবাসা জমাতে পারবে। বলেই সাথে জড়িয়ে ধরল। আমাকে কখনো তোমার বুক থেকে আলাদা করো না। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের আলাদা করে। এই যে মিস, এখন ছাড়েন, আগে খেয়ে নিন, তারপর না হয় সারাদিন রোমান্স করবেন। তোমাকে আমি আর জড়িয়ে ধরবো না। সারাক্ষণ শুধু দুষ্টামি করার চিন্তা মাথায় ঘোরে, তাই না তোমার? আচ্ছা, আর দুষ্টুমি করব না বলেই সাথীকে ছেড়ে দিলাম। আরে আমি তো মজা করছিলাম। তুমি দুষ্টুমি করবে না তো কে করবে শুনি? ম্যাডাম, আগে খেয়ে নিন। খাবো। এতদিন আমি তোমাকে খাইয়ে দিয়েছি, এখন তুমি আমাকে খাইয়ে দেবে। হুম হুম। তুমি আমাকে খাইয়ে দেবে আর আমি তোমাকে। আমি সাথীকে খাইয়ে দিচ্ছি আর সাথী আমাকে। আপনাদের হয়তো হিংসা হয়, আপনারাও খাবেন, খাইয়ে দিই। এইভাবেই চলতে থাকলো আমাদের দিনগুলো। মনে হয় বাকি জীবনটাও চলে যাবে এইভাবে বউর সাথে দুষ্টুমি করতে করতে। আর যাই হোক, আমার দুষ্টু বউ বলে কথা।